আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভি 24 নিউজের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে দেশে জঙ্গি হামলা নিয়ে দুপুরে সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। অবশেষে তেল ও বিদ্যুৎ সংকটের কারণে পদত্যাগ করতে চলেছেন জ্বালানি মন্ত্রী। চূড়ান্ত ঘোষণা দিলেন মির্জা ফখরুল। এবার জানিয়ে দেব, গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কর্নেল অলি আহমেদ টোটালি অজ্ঞ, বললেন রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন বক্তব্য, দাবি এবং পাল্টা দাবির ধারাবাহিকতা। দুপুরে সরাসরি ভাষণে শেখ হাসিনা দেশে জঙ্গি হামলার বিষয়টি সামনে এনে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সময়ে রাজনৈতিক অঙ্গনে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে সরকারের ভেতরে অস্থিরতার ইঙ্গিত মিলছে। জ্বালানি খাতের সংকট নিয়ে আলোচনার মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনের নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সরকার কি তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, নাকি এটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের একটি অংশ? জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতি এবং অর্থনৈতিক চাপ, এই তিনটি বিষয় এখন সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলোর ভূমিকা এবং বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত ঘোষণা দিয়েছেন বলে যে দাবি উঠে এসেছে, তা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করছে। তবে এই ঘোষণার প্রকৃত প্রভাব কী হবে, তা নির্ভর করছে বাস্তব পরিস্থিতি এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের উপর। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যে চিত্রটি উঠে এসেছে, সেখানে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ বারবার উচ্চারিত হচ্ছে। এই অভিযোগগুলো নতুন নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে এগুলো আরও তীব্রভাবে সামনে এসেছে। বিভিন্ন রাজনৈতিক পক্ষ একে অপরকে দোষারোপ করছে এবং নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য অতীতের ঘটনাকে সামনে আনছে এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করছে। একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিক সহিংসতা বেড়েছে এবং নির্দিষ্ট দলের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হচ্ছেন। এই ধরনের বক্তব্যে ১৯৭১ সালের প্রসঙ্গ টানা হচ্ছে, যা আবেগঘন এবং সংবেদনশীল। তবে বাস্তবতা মূল্যায়নের ক্ষেত্রে ইতিহাসের সঙ্গে তুলনা করার আগে বর্তমান পরিস্থিতিকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা জরুরি, কারণ রাজনৈতিক বক্তব্যে প্রায়ই অতিরঞ্জন বা প্রতীকী ভাষা ব্যবহার করা হয়। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করতে গিয়ে বলা হয়েছে যে বর্তমান শাসনামলে দৃশ্যমান কোনো সফলতা নেই। এই ধরনের মন্তব্য সাধারণত রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য ব্যবহৃত হয়। বাস্তবে কোনো সরকারের কার্যকারিতা মূল্যায়ন করতে হলে অর্থনীতি, অবকাঠামো, আইন শৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত বিবেচনায় নিতে হয়। শুধুমাত্র একটি নির্দিষ্ট সময় বা ঘটনাকে কেন্দ্র করে সার্বিক মূল্যায়ন করা অনেক সময় যথাযথ চিত্র তুলে ধরে না। তবে এটাও সত্য যে জ্বালানি ও বিদ্যুৎ সংকট একটি বড় সমস্যা হিসেবে সামনে এসেছে। লোডশেডিং, শিল্প উৎপাদনে বাধা এবং সাধারণ মানুষের ভোগান্তি, এসব বিষয় সরকারকে চাপে ফেলেছে। যদি সত্যিই জ্বালানি মন্ত্রী পদত্যাগ করেন, তাহলে সেটি জ্বালানি সংকটের একটি প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে। আবার এটি রাজনৈতিক কৌশলেরও অংশ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখন কোনো দেশে একাধিক সংকট একসঙ্গে দেখা দেয়, অর্থনৈতিক চাপ, জ্বালানি ঘাটতি, নিরাপত্তা উদ্বেগ, তখন রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশও সেই ধরনের একটি সংবেদনশীল সময় পার করছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই পরিস্থিতি কতটা গভীর এবং দীর্ঘস্থায়ী হবে, তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্ত এবং বিরোধী দলের কৌশলের উপর। বিএনপি ও জামাতকে ঘিরে যে সমালোচনা বা অভিযোগ এসেছে, সেটিও দেশের রাজনীতিতে নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এই দুই দলকে নিয়ে বিতর্ক রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এসব অভিযোগ আবারও সামনে আসায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। প্রতিটি পক্ষ নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য অতীতের ঘটনাকে সামনে আনছে এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে, এমন ধারণা অনেকের মধ্যেই তৈরি হয়েছে। তবে পরিবর্তন মানেই অস্থিরতা নয়, এটি ইতিবাচক দিকেও যেতে পারে, যদি সব পক্ষ দায়িত্বশীল আচরণ করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে। অন্যদিকে যদি সংঘাত ও উত্তেজনা বাড়তে থাকে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্থিতিশীলতা বজায় রাখা এবং বাস্তব সমস্যাগুলোর সমাধানে মনোযোগ দেওয়া।
জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ এবং নিরাপত্তা উদ্বেগ এই তিনটি বিষয় সমাধান করতে পারলে রাজনৈতিক পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। অন্যথায় অস্থিরতা বাড়ার আশঙ্কা থেকেই যায়। পরিশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি নিয়ে নানা দাবি, পাল্টা দাবি এবং রাজনৈতিক বক্তব্যের ভিড়ে প্রকৃত বাস্তবতা বোঝা কঠিন হয়ে পড়েছে। তাই যে কোনো তথ্য বা ঘোষণা যাচাই করে দেখা এবং আবেগের পরিবর্তে যুক্তির ভিত্তিতে মূল্যায়ন করা এখন সবচেয়ে জরুরি। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে কতটা দায়িত্বশীলভাবে এই সংকট মোকাবিলা করা যায় তার উপর। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ঘিরে দায়-দায়িত্ব ও ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। কর্নেল অবসর অলি আহমেদ মন্তব্য করেছিলেন যে ওই গণ-অভ্যুত্থানে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না। তার এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। রাশেদ খান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে সরাসরি অলি আহমেদের বক্তব্যকে চ্যালেঞ্জ করে বলেন, গণ-অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে তিনি টোটালি অজ্ঞ। তিনি উল্লেখ করেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে অলি আহমেদের প্রতি তার শ্রদ্ধা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের মূল্যায়নে তার বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি একদিকে ব্যক্তিগত সম্মান বজায় রাখার চেষ্টা করেছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে দৃঢ় অবস্থানও তুলে ধরেছেন। রাশেদ খানের দাবি অনুযায়ী ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার মতে বিএনপির পরেই অবস্থান ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির। একই সঙ্গে তিনি বলেন, সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন যে আন্দোলনটি ছিল বহুমাত্রিক এবং এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত অংশগ্রহণ ছিল। তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তথ্যভিত্তিক ইতিহাস তুলে ধরার প্রতিশ্রুতি। তিনি অলি আহমেদকে উদ্দেশ্য করে বলেন, খুব শিগগিরই তিনি লিপিবদ্ধ ইতিহাস তার কাছে পৌঁছে দেবেন। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে তার বক্তব্য শুধু রাজনৈতিক মতামত নয়, বরং প্রমাণ নির্ভর তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে। এই ধরনের বক্তব্য রাজনৈতিক বিতর্ককে আরও তাত্ত্বিক ও প্রামাণ্য পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। রাশেদ খান তার পোস্টে একটি নির্দিষ্ট ঘটনা প্রবাহের দিকেও আলোকপাত করেন। তিনি বলেন, তিনি যে সংবাদটি শেয়ার করেছিলেন সেটি ছিল বিএনপির মহাসচিবের বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিভ্রান্তি দূর করার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে। এই সম্মেলনটি জাতীয় স্থায়ী কমিটি বৈঠক শেষে অনুষ্ঠিত হয় এবং সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য দেন। এই তথ্য তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন যে দলীয় অবস্থান পরিষ্কার করতে বিএনপি আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, একই দিনের রাতে আরেকটি সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউনের প্রতি সমর্থন জানানো হয় এবং সবাইকে রাজপথে নামার আহ্বান জানানো হয়। এই আহ্বানের পেছনে নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাশেদ খানের এই বক্তব্যে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে আন্দোলনের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মসূচি ঘোষণায় বিএনপির শীর্ষ নেতৃত্ব সক্রিয় ছিল। এছাড়াও তিনি আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতাদের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। তার ভাষ্যমতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বিশেষ করে বিভিন্ন নেতার মধ্যে সমন্বয় সাধনে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে যোগাযোগের বিষয়টিও আন্দোলনের সমন্বিত প্রচেষ্টার একটি অংশ ছিল। এসব তথ্য তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন যে আন্দোলনটি ছিল সমন্বিত ও বহুদলীয় অংশগ্রহণের ফল। রাশেদ খানের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ধারণা। তিনি বলেন, আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে কাজ করেছে, যা একটি বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ছিল। এই ঐক্যই আন্দোলনকে শক্তিশালী করেছে বলে তিনি মনে করেন। তার মতে এই ধরনের একবদ্ধ প্রচেষ্টাকে অস্বীকার করা বা ছোট করে দেখা ইতিহাসের প্রতি অবিচার। সবশেষে তিনি অলি আহমেদকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি করা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু মিথ্যা ব্লেম দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। তিনি সত্যকে ধারণ করার আহ্বান জানান এবং বলেন, সত্যই সর্বদা সুন্দর। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি শুধু ব্যক্তিগত প্রতিক্রিয়া জানাননি, বরং বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির দিকেও ইঙ্গিত করেছেন, যেখানে তথ্যভিত্তিক আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গুরুত্বপূর্ণ।
সমগ্র ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায় ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে ঘিরে রাজনৈতিক ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। এক পক্ষ যেখানে নির্দিষ্ট দলের ভূমিকা অস্বীকার করছে, অন্য পক্ষ সেখানে নিজেদের অবদান জোরালোভাবে তুলে ধরছে। এই বিতর্ক কেবল অতীতের ঘটনা নিয়ে নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনাকেও প্রভাবিত করতে পারে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইতিহাসকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা এবং তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো। কারণ রাজনৈতিক বক্তব্যের ভিড়ে প্রকৃত সত্য অনেক সময় আড়াল হয়ে যায়। তাই দায়িত্বশীল রাজনৈতিক চর্চা এবং প্রামাণ্য তথ্যের প্রতি শ্রদ্ধা, এই দুইয়ের সমন্বয়ই পারে এমন বিতর্ককে গঠনমূলক পথে নিয়ে যেতে।